স্বাগত বিরতি রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসিকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ৮টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা জানান। কাল থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু বলেও জানান তিনি। সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানকে দেওয়া হবে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠের সময় একথা বলেন তিনি। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলনে এই ঘোষণাপত্র প্রণয়ন। প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সংযুক্ত থাকবে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5ই আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এই ঘোষণা প্রণয়ন করা হলো। মানিক মিয়া এভিনিউতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে গ্যাস বেলুনে আগুন ধরে 10 জন দগ্ধ হয়েছেন। তাদের হাতের বিভিন্ন অংশ পুড়ে গেছে। দুপুরের দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর 2টার দিকে দর্শকদের অনেকের হাতে ক্রিয়েটিভ কালার স্মোক দেন আয়োজকেরা। একই সাথে শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্ত উদযাপন করতে অনেকের হাতে দেওয়া হয় হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন। এগুলো একসাথে আকাশে ওড়ানোর নির্দেশনা দেওয়া হয়, কিন্তু হঠাৎ করে দর্শক সারির সামনের দিকে বেশ কয়েকটি গ্যাস বেলুনে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে কালার স্মোকের সঙ্গে বেলুনের গ্যাসের রাসায়নিক বিক্রিয়া থেকে আগুনের সূত্রপাত। এ সময় 8 থেকে 10 জনের হাত পুড়ে যায়। পরে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে গণমিছিল, সমাবেশ, র্যালিসহ নানা কর্মসূচি পালন করেছে জামাতসহ ইসলামী দলগুলো। আগামীতে আর কেউ যেন ফ্যাসিস্ট হতে না পারে সেজন্য দ্রুত সংস্কারের আহ্বান জানান দলগুলোর নেতারা। কিছু দলের কারণে ঐকমত্যে পৌঁছানো কঠিন হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর মহাখালীতে জামায়াত ইসলামের সমাবেশ ও গণমিছিল। এতে অংশ নেন দলটির বিপুল পরিমাণ নেতাকর্মীরা। মিছিলটি মহাখালী থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। রাজধানীর পল্টনেও কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল জানান, মৌলিক সংস্কার না হলে নির্বাচন মেনে নেওয়া হবে না। কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান, কি বলেন ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যমত্যে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত র্যালি করেছে ছাত্র শিবির। গণ অভ্যুত্থানের কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলনও। অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দলটির আমির বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য যেসব দল চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধেও গণ অভ্যুত্থান হবে। যারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে, জায়গা দখলে লিপ্ত হয়েছে, ওদেরকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতেই হবে। আমাদের
জুলাই গণ অভ্যুত্থান দিবসে গণমিছিল করছে খেলাফতে মজলিস ও জমিয়তুল উলামা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ গণমিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। দিনটিকে উদযাপন করতে শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা স্মরণ করে রেপ ফেস্ট প্রদর্শনীর আয়োজন করে এনডিএম। দুর্নীতিমুক্ত দেশ করার প্রত্যাশা সবার। ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তিতে নানা কর্মসূচিতে মুখর রাজধানী ঢাকা। সমাবেশ ও গণমিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। আমার এখন এই মুহূর্তে কথা বলার কথা ছিল না। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থান কর্মসূচি ও পরে শোভাযাত্রার আয়োজন করে সাদা দলের শিক্ষকরা। বৈষম্যহীন সমাজ গড়ার আশা ও স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেটি অধরা রয়ে গেছে মনে করেন তারা। মৃত্যুকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন শুধু একটা জিনিসের জন্য, সেটা হলো বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য। আমরা কি আজকে কি পুরোপুরি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা পেয়েছি? এদিকে অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে স্মরণ করতে এনডিএম এর উদ্যোগে তেজগাঁওয়ে রেপ ফেস্ট শীর্ষক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনৈতিক দল হিসেবে বলেন বা সরকারের সাথে বলেন, যেই তরুণরা ওই জায়গাগুলোতে বড় পদে বসে আছে, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অবদানগুলোকে মূল্যায়ন করেন। প্রেস ক্লাবের সামনে জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্ত ও আওয়ামী লীগ সরকারের অপশাসনের চিত্র তুলে ধরে চিত্র প্রদর্শনীর আয়োজন করে জাগ্রত জুলাই নামের একটি সংগঠন। স্বৈরাচার হাসিনার ফাঁসি দেওয়া হয়, প্রতীকী ফাঁসি। আর এইখানে আমরা 13টা সেগমেন্টের মাধ্যমে হাসিনা আমলের যেই কি বল তার আমলনামা আছে, দুঃশাসন, এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এছাড়া প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ ও মিছিল করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার গণভবনে যান তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাদুঘরটি 2024 সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের পটভূমি, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিল হিসাবে নির্মাণাধীন রয়েছে। সেখানে গিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি ও কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা। যত দ্রুত সম্ভব কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি। পরিদর্শনের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও জাদুঘর বাস্তবায়ন কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে কাল থেকে মিরপুরে শুরু হচ্ছে ফিটনেস ক্যাম্প। মিরপুরের পর সিলেটে যাবেন ক্রিকেটাররা। এশিয়া কাপে প্রাথমিক স্কোয়াড থেকেই নেদারল্যান্ডস সিরিজের দল দেওয়া হবে। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে টি-20 ফরম্যাটের এশিয়া কাপ সবশেষ 6 আসরের 3টিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। যদিও শিরোপা জেতা হয়নি, তবে আসর হিসেবে এখানেই টাইগাররা সবচেয়ে সফল। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ জয় আশা বাড়িয়েছে। এশিয়া কাপের প্রাথমিক দলে 25 ক্রিকেটার। তাদের ফিটনেস ক্যাম্প বুধবার থেকে শুরু হচ্ছে মিরপুরে। স্কিল ক্যাম্প শুরু 15 আগস্ট থেকে। সেখান থেকে 20 আগস্ট সিলেট যাবে লিটনরা, যেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ। একদিকে সিলেটে চলবে ডাচদের বিপক্ষে সিরিজ, অন্যদিকে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে সোহানের নেতৃত্বে খেলবে বাংলাদেশ এ দল। সোহানের সঙ্গে এ দলের নাইম শেখ, সাইফ হাসান, মাহিদুল অঙ্কন ও হাসান মাহমুদ রয়েছেন এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে। টপ অ্যান্ড টি-20তে নজর কারা পারফর্ম করলে এশিয়া কাপের দরজা খুলে যেতে পারে তাদের জন্য। সবাই কনসিডারেশনের মধ্যে থাকবে এবং এসি টপ অ্যান্ড টি-20 যদি না থাকতো, এরা কিন্তু সুযোগই পেত না ওদের নিজেদের পারফরমেন্সে দেখানোর। সো মানে ওদের জন্য এটা সুযোগ দেখানোর যে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু করছি, সো আমার দিকে তাকাও। নেদারল্যান্ডস সিরিজেও বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখবে বাংলাদেশ, যেখানে সুযোগ মিলতে পারে সৌম্য, শান্ত ও নাহিদ রানার। এশিয়া কাপের চূড়ান্ত দলে জায়গা করে নিতে তাদের দিতে হবে ছন্দে থাকার প্রমাণ। সিলেটে 30 আগস্ট ডাচদের বিপক্ষে প্রথম টি-20, শেষ 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপের জন্য রশিদ খানের নেতৃত্বে প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
22 সদস্যের দলে নেই অভিজ্ঞ স্পিনার মুজিবুর রহমান। 2024 ডিসেম্বরের সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন মুজিব। নাজিবুল্লাহ জাদরানেরও জায়গা হয়নি। এশিয়া কাপের আগে আমিরাত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। এদিকে পাকিস্তানও আগামী সপ্তাহে দল ঘোষণা করবে। ফখর জামান চোট কাটিয়ে ফিট না হলে সুযোগ হতে পারে বাবর আজমের। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।